মা বাবা হারানো এক যুবক রাকিব খান দারিদ্র্যের কষাঘাতে লেখাপড়া এগোয়নি বেশি দূর। বেসরকারি প্রতিষ্ঠানে বিপণন কর্মী হিসেবে চাকরি করতেন। লড়াকু মানসিকতার রাকিব জুলাই অভ্যুত্থানে মাঠে নামেন। পায়ে গুলিবিদ্ধ হয়ে এখনও কাতরাচ্ছেন বিছানায়। নিজের সংসার নেই, তাই বোনের বাসায় তার মাথা গোঁজার ঠাঁই। চিকিৎসা সহায়তার জন্য হাত পেতেছিলেন জুলাই ফাউন্ডেশনে, সাড়া পাননি সেখান থেকেও। এই অবস্থায় নিজের শরীরের সাথে ভবিষ্যৎটাও বড় ভারী মনে হচ্ছে রাকিবের। জামাল হোসেনের ক্যামেরায় রাকিবের যুদ্ধ দিনের কথা তুলে ধরছেন জুনায়েদ আল হাবিব। জুলাই অভ্যুত্থানে ঘাতকের ছোড়া বুলেটের যন্ত্রণা নিয়ে গত প্রায় ৬টা মাস এভাবেই বিছানায় কাটছে ৩০ বছরের যুবক রাকিবের। বৈষম্যহীন আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের কবল থেকে মানুষকে মুক্ত করতে রক্ত ঝরিয়েছেন রাকিব। জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে বেঁচে ফেরা রাকিবের এখন অনিশ্চয়তার জীবন। এই আত্মত্যাগের তো কোনো মূল্য এখনো পাই নাই। যেমন দেখেন, আমার আব্বা আম্মু নাই, আমি একজন এতিম। আমার ইনকামের উৎস ছিলাম আমি একলাই, তা আমার তো ওইটাও বন্ধ হয়ে গেছে 6 মাস ধরে। আমি বৈষম্য আন্দোলন ছাত্র সমাজ যারা আছে তাদের কাছে গিয়েছি, ওনারা বললো যে ফার্স্ট EMIS নিবন্ধন না হলে নাকি সাহায্য সহযোগিতা পাবো না। সরকার যদি আমাদের দিকে এভাবে যদি হেনস্থ না করতো তাহলে আমাদের আর জন্য আরও ভালো হতো জিনিসটা, কারণ আমরা তো এখন অসুস্থ শরীর না, সরকারের দ্বারা দ্বারা বারবার ঘুরতে পারবো না। অল্প বয়সেই মা বাবা হারান রাকিব। লেখাপড়া আগায়নি বেশি দূর। বেসরকারি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন তিনি। আন্দোলনে গিয়ে আহত হওয়ার পর চিকিৎসায় জমানো সব গেছে। সরকারের তরফে আহতদের চিকিৎসার ব্যবস্থা করার কথা হলেও রাকিব পর্যন্ত পৌঁছায়নি। নিরুপায় রাকিব ও তার বোন যোগাযোগ করেছিলেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনে, কিন্তু সেখান থেকেও মেলেনি সাড়া। বোন মমতার হাত বাড়িয়ে দিলেও তারও আছে সক্ষমতার সীমাবদ্ধতা। বোনদের সংসার আছে, সংসারে ছেলে মেয়ে আছে, তাদের নিজেদের ফ্যামিলি কাজকাম আছে, তার উপর হচ্ছে আমি আছি। তাদেরও কষ্ট, আমি যে কষ্ট ভোগ করতেছে আমার কষ্ট তারাও সাফার করতেছে। সমন্বয়কারী ওখানে ঘুরে আমরা যেভাবে হোক লোকজন দিয়ে ধরে কাগজপত্র জমা দেওয়ার চেষ্টা করছি বা দিছিও, কিন্তু কখনো কোনো দিক থেকে কোনো উপকার হয় নাই। দারিদ্র্যের কষাঘাতে যেখানে জীবন চালানোই দায়, সেখানে এখন আহত হয়ে মাসের পর মাস বিছানায় পড়ে থাকা রাকিব ভবিষ্যৎ নিয়ে রয়েছেন জমাট অন্ধকারে। জুনায়েদ আল হাবিব, NTV নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জনগণ বা দেশের স্বার্থে নয়, নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য আওয়ামী লীগে ক্ষমতায় এসেছিল। দুপুরে মাগুরা শহরের ঐতিহাসিক নোমানী ময়দানে জামায়াতের কর্মী সমাবেশে তিনি একথা বলেন। জাতিকে দেওয়া একটা ওয়াদাও তারা সত্যিকার অর্থে বাস্তবায়ন করেনি, বরঞ্চ তারা ক্ষমতায় এসেছিলেন তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করে, যারা মানুষের মুখের ভাষা কেড়ে নিয়েছিলেন। আবার কেউ যখন মন্দ কাজের সমালোচনা করত, আস্তে করে তাকে জেলে ঢুকে। লক্ষ্মীপুরে ডাক্তার ফয়েজ আহমেদকে গুলি করে ছাদ থেকে ফেলে হত্যার ঘটনায় এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নিহত মুগ্ধের পরিবারের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটরের কাছে তারা এই অভিযোগ জমা দেন। ডাক্তার ফয়েজ হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪১ জনকে আসামি করা হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাভেদ। ২০১৩ সালের ১৩ই ডিসেম্বর লক্ষ্মীপুরের জামায়াতের নায়েবে আমির ডাক্তার ফয়েজ আহমেদকে তার নিজ বাসায় গুলি ও নির্যাতনের পর ছাদ থেকে ফেলে হত্যা করে আইনশৃঙ্খলা বাহিনী। সেই ঘটনায় কোথাও মামলা করতে পারেনি ফয়েজের পরিবার। বৃহস্পতিবার ফয়েজ হত্যার ন্যায় বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন বড় ছেলে ডাক্তার হাসানুল বান্না। এত বছর পরে আমরা অভিযোগ দাখিল করতে এসেছি, কারণ সেই পরিবেশটা ছিল না। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী
তৎকালীন র্যাবের এডিজি মেজর জেনারেল জিয়াউল হাসান এবং যার নেতৃত্বে যে টিমটা অভিযানে গিয়েছিল তারেক সাইদ, র্যাব 11 টিমের কমান্ডার, তার মোট 41 জনের বিরুদ্ধে আমরা অভিযোগ দাখিল করেছি। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে নিহত হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। হত্যাকাণ্ডের 6 মাস পার হলেও ভাই হত্যার বিচারের অগ্রগতি না দেখে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন মুগ্ধের বড় ভাই। বলেন, মামলার আলামত তাদের নিজেদেরই সংরক্ষণ করতে হচ্ছে। যাদের কাজ করা উচিত তারা কিছুটা নির্লিপ্ত বলে অভিযোগ তাদের। তবে ট্রাইব্যুনালে দেওয়া অভিযোগে কাউকে আসামি করেনি তারা। সঠিকভাবে আসলে এগুচ্ছে না, সেটা সত্যি কথা। এখনো পর্যন্ত দৃশ্যমান আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না, এটা আমরা সবাই জানি। তো এটা যে দৃশ্যমান হয় সেটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। আমরা চাই ফরেনসিক এক্সপার্টরা যত দ্রুত সম্ভব, আমরা তাদের কাজ অনেকটুকু করে দিয়েছি, তো এইটুকু কাজ যদি করে তারা যত দ্রুত সম্ভব এর বিচার প্রক্রিয়ার মধ্যে না আনতে পারে তাহলে এটা অবশ্যই তাদের ব্যর্থতা বলে গণ্য হবে। এদিকে জুলাই আগস্ট ঘটনার তথ্যপাত্র যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য সে সময়কার সকল ডিজিটাল প্রমাণাদি সংরক্ষণ করতে বিটিআরসি ও এনটিএমসিকে নির্দেশ দিয়েছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে সকল মোবাইল ফোন অপারেটরকে তদন্ত সংস্থার চাহিদা মাত্র যেন সেই সময়কার তথ্যপাত্র সরবরাহ করে সেই নির্দেশনাও দেওয়া হয়েছে। জুলাই আগস্টের সময় এই সময় ধারণকৃত যত ডাটা আছে, তথ্য আছে, সব কিছুকে অক্ষত এবং অক্ষুণ্ণ অবস্থায় সংরক্ষণ করার জন্য বিটিআরসি, এনটিএমসি এই দুটো সংস্থাকে নির্দেশ দিয়েছেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। দীর্ঘ 17 বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। মঙ্গলবার বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা থেকে খালাস পান তিনি। কারাগারের সামনে অবস্থান নেওয়া বিপুল সংখ্যক নেতাকর্মী বরণ করে নেন তাকে। জেল থেকে বেরিয়ে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। আপেল শাহরিয়ারের রিপোর্ট। মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। 1-2 বছর নয়, দীর্ঘ 17 বছর কারাগারের 4 দেয়ালের বন্দী অবস্থা থেকে। জেল থেকে বেরিয়েই অসংখ্য নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হলেন। নেতাকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা কেন্দ্রীয় কারাগারের সামনে হাজারো নেতাকর্মী। বের হওয়ার সময় তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অন্যায়ভাবে তাকে এতদিন কারাগারে রাখার জন্য দোষীদের বিচার চান। অন্যায়ভাবে ফ্যাসিস্ট সরকার ওনাকে আটকায় রাখছে। খুবই আনন্দিত, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে উনি স্বাভাবিক আমাদের মাঝখানে উনি স্বাভাবিকভাবে ফিরে আসছে। আমি দোয়া করি লুৎফুজ্জামান বাবর যেন সিংহ পুরুষ হিসেবে যেরকম নেত্রকোনার বাসী মনে করি সেই সিংহ পুরুষই যেন থাকে। আজকে তা প্রমাণও করেছে এবং আমরাও প্রমাণ করেছি লুৎফুজ্জামান বাবরকে এইভাবে গ্রহণ করতে পেরে। উনাকে স্বৈরাচারী শেখ হাসিনা ভারতকে খুশি করার জন্য উনাকে ধ্বংস করতে চেয়েছিল। উনাকে ফাঁসি দিয়ে বাংলাদেশ থেকে তিলে তিলে নির্যাতন করে উনাকে জীবন্ত দুনিয়া থেকে সরাই দিতে চেয়েছিল। হাসিনা আজকে পালিয়ে গেছে ভারত, আর বাবর সাহেব আজকে বাংলাদেশে বীরের বাসে মুক্তি পেয়েছেন। দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানান বিএনপির এই নেতা। সালের 28 মে তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন লুৎফুজ্জামান বাবর। এরপর 21 আগস্ট গ্রেনেড হামলা, 10 ট্রাক অস্ত্রসহ বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব মামলায় আপিল শুনানি শেষে একে একে খালাস পান তিনি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, কেরানীগঞ্জ, ঢাকা। সবার মতামতের ভিত্তিতেই সরকার জুলাই ঘোষণাপত্র তৈরি করতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, ঐক্যবদ্ধভাবে ঘোষণাপত্র তৈরি করতে না পারলে উদ্দেশ্য ব্যাহত হবে। তবে অভ্যুত্থানের 5.5 মাস পর ঘোষণাপত্রের বিষয়ে প্রশ্ন রাখেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আর জামায়াত নেতারা বলেছেন, ধীরে স্থিরভাবে ঘোষণাপত্র তৈরি করা হোক। সর্বদলীয় আলোচনায় এসব কথা উঠে আসে। হাসান মাহমুদের রিপোর্ট।
ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদ মুক্তির পথে শুরু করে নতুন যাত্রা। ঘটনার 5 মাস পর জুলাই ঘোষণাপত্রের আওয়াজ তোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তার প্রেক্ষাপটে একটি চূড়ান্ত ঘোষণাপত্র প্রস্তুত করতে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে বসেন সরকার প্রধান। স্বাগত বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, 5ই আগস্ট হচ্ছে ঐক্যের ভিত্তি, তাই সবাইকে নিয়েই প্রস্তুত হবে ঘোষণাপত্র। আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না, তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই। আসলে দরকারটা হলো ওইটুকু স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম আপনাদের দেখলে আমার মনে সাহস আসে, সবার মনে সাহস আসবে সবাই যদি আমরা একত্রে যাই। সারা দেশ একেবারে চমকে উঠবে যে হ্যাঁ আমরা তো আছি, জেগে আছি, এখন আমরা ভোতা হয়ে যাইনি, আমাদের অনুভূতি ভোতা হয়নি, এখন আমাদের অনুভূতি এখনো সে চাঙ্গা আছে, আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধভাবে আছি। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 4 জন, গণতন্ত্র মঞ্চ, ইসলামিক দলগুলো এবং বাম রাজনৈতিক দলগুলোর নেতারা ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টাও। সংগঠিতভাবে আলোচনা পরিচালনার জন্য যেন একটা কমিটি গঠন করা হয়, এই ধরনের প্রস্তাব আসছে। আমরা এই সকল প্রস্তাব অ্যাক্টিভলি বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নিব। সবার সাথে আলোচনার পর সময় নিয়ে সবার মতামতকে অন্তর্ভুক্ত করে গণ অভ্যুত্থানে যার যার অবদান উল্লেখ করে ঘোষণাপত্র প্রস্তুত করার উপর জোর দেন নেতারা। জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত ঘোষণাপত্র নিয়ে কিছু আলোচনা হয়েছে। সব রাজনৈতিক দলের নেতারা তাদের বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য প্রদান করেছেন। তা আমরা প্রশ্ন করেছি যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের আসলে এই 5.5 মাস পরে কোনো প্রয়োজন ছিল কিনা, যদি থেকে থাকে সেটার রাজনৈতিক গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব কি, সেগুলো নির্ধারণ করতে হবে। এবং যাতে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয়, সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। সবাই একমত হয়েছি যে আমাদের মধ্যে পারস্পরিক আলোচনা প্রয়োজন, এক্সচেঞ্জ অফ ভিউজ প্রয়োজন। আমরা আলাদাভাবে মতামত দেব, তারপরে এটাকে একটা কনসাইজ করে সুলিখিত একটা ঘোষণাপত্রে রূপান্তরিত করা যাবে। বাট ইট উইল টেক টাইম, এটার জন্য একটা সময় প্রয়োজন এবং খুব একটা বিলম্ব করে অন্য কোনো অরাজকতা, অন্য কোনো ষড়যন্ত্রের সুযোগ যেন যারা সবসময় চক্রান্তের জন্য অপেক্ষা করে তারা যেন না পায়। এটা আসলে কি হবে, এটা প্রোক্লামেশন, ডিক্লারেশন, কিংবা এর আইনি দিক কি, কিংবা এর আইনি রাজনৈতিক দিকগুলো কি, আইনি এই প্রশ্নগুলো সকলের ঐক্যমত্যের জায়গা থেকে তৈরি হতে হবে। সবার মতামতের ভিত্তি হোক ঘোষণাপত্রের মূল লক্ষ্য, এমনটা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও। বাংলাদেশ যদি গণতান্ত্রিক কোনো উপায়ে উত্তরণের পথে যেতে হয়, এই ঐতিহাসিক দলিল ছাড়া এটা সম্ভব নয়। আমরা আশাবাদী অবিলম্বেই আমরা একটি ঐক্যমত্যে পৌঁছে জুলাই ঘোষণাপত্র, জুলাই গণঅভ্যুত্থানে জনগণের আকাঙ্ক্ষাকে জনগণের সামনে উপস্থাপন করতে পারবো। ঘোষণাপত্র চূড়ান্ত করতে আরও সময় নেওয়া যেতে পারে, আবার অহেতুক বেশি সময়ও যাতে নেওয়া না হয়, এমনই মত অংশগ্রহণকারীদের। হাসান মা। দীর্ঘ 17 বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। মঙ্গলবার বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা থেকে খালাস পান তিনি। কারাগারের সামনে অবস্থান নেওয়া বিপুল সংখ্যক নেতাকর্মী বরণ করেন তাকে। জেল থেকে বেরিয়ে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। আপেল শাহরিয়ারের রিপোর্ট। মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। 1-2 বছর নয়, দীর্ঘ 17 বছর কারাগারের 4 দেয়ালের বন্দী অবস্থা থেকে। জেল থেকে বেরিয়েই অসংখ্য নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হন। প্রিয় নেতাকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হাজারো নেতাকর্মী। অন্যায়ভাবে তাকে এতদিন কারাগারে রাখার জন্য দায়ীদের বিচার চান। অন্যায়ভাবে ফ্যাসিস্ট সরকার ওনাকে আটকায় রাখছে। খুবই আনন্দিত, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি
যে উনি স্বাভাবিক আমাদের মাঝখানে উনি স্বাভাবিকভাবে ফিরে আসছে। আমি দোয়া করি লুৎফুজ্জামান বাবর যেন সিংহ পুরুষ হিসেবে যেরকম নেত্রকোনার বাসী মনে করি সেই সিংহ পুরুষই যেন থাকে। আজকে তা প্রমাণও করেছে এবং আমরাও প্রমাণ করেছি লুৎফুজ্জামান বাবরকে এইভাবে গ্রহণ করতে পেরে। উনাকে স্বৈরাচারী শেখ হাসিনা ভারতকে খুশি করার জন্য উনাকে ধ্বংস করতে চেয়েছিল, উনাকে ফাঁসি দিয়ে বাংলাদেশ থেকে তিলে তিলে নির্যাতন করে উনাকে জীবন্ত দুনিয়া থেকে সরাই দিতে চেয়েছিল। হাসিনা আজকে পালিয়ে গেছে ভারত, আর বাবর সাহেব আজকে এই বাংলাদেশে বীরের বাসে মুক্তি পেয়েছেন। 2007 সালের 28 মে তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন লুৎফুজ্জামান বাবর। এরপর 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা, 10 ট্রাক অস্ত্রসহ বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব মামলায় আপিল শুনানি শেষে একে একে খালাস পান তিনি। দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানান বিএনপির এ নেতা। পরে নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগর এলাকায় জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন তিনি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে আগামী 21 থেকে 24 জানুয়ারি সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানী পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রফিকুল আলম জানান, সফরে গুরুত্বপূর্ণ দেশের সরকার প্রধান সংস্থার সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে দেশের নাগরিকত্ব পেয়েছেন কিনা তা পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানা নেই বলে মন্তব্য করেন মুখপাত্র। আমলাতান্ত্রিক অদক্ষতার জন্য বাংলাদেশের সাথে অন্য দেশের চুক্তিসমূহকে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা যাচ্ছে না বলে তিনি জানান। আমাদের কাছে যে সরকারি চিঠি আছে সেই চিঠিতে পরিষ্কারভাবে বলা আছে যে যুক্তরাষ্ট্রে বিদেশি মিশন প্রধান যারা আছেন তারাই অনুষ্ঠানে আমন্ত্রিত। আমি যে কয়টা চুক্তি ওইখানে দেখেছি আমার নিজের সন্তুষ্টির জন্য প্রত্যেকটাতেই আমি দেখেছি যে স্বাক্ষর আছে, উভয় পক্ষের স্বাক্ষর আছে। ব্যুরোক্রেটিক ইনএফিশিয়েন্সি বলতে পারেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ও কক্সবাজার বিমানবন্দর চালু হচ্ছে এবছরে। এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া। দুপুরে ক্যাব প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। প্রশ্নের জবাবে তিনি বলেন, আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনে নির্ধারিত স্থানে কর্মরত আছে। সম্প্রতি যাত্রীর সঙ্গে হাতাহাতির ঘটনায় বিমান চলাচল মন্ত্রণালয়ের তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছে। সেই সুপারিশ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তৃতীয় টার্মিনাল 99% কাজ শেষ হয়েছে। সিলিং ব্রিজ সহ কাজ শেষ হলে এ বছর এটি উদ্বোধন করা হবে। কক্সবাজার বিমানবন্দরের কাজও 93% শেষ হয়েছে। তৃতীয় টার্মিনালে সরঞ্জাম কেনায় দুর্নীতি নিয়ে দুদক তদন্ত করছে বলে জানান চেয়ারম্যান। আওয়ামী লীগ আমলে উত্তরার রানিং ওয়ে সহ বেশ কিছু অপ্রয়োজনীয় স্থাপনার প্রকল্প বাতিল হয়েছে বলেও জানান ক্যাব চেয়ারম্যান। ব্যাপারে আমাদের আসলে কথা বলাটা খুব একটা সঠিক হবে না, কারণ আমরা ওই ডেপথে জানি না যে হয়েছে কি হয় নাই, সেটা আমি বলতে পারবো না। এপিবিএন এর সাথে আমাদের কোনো রকম সমস্যা বা কারোর কোনো রকম ঝামেলা হয় নাই। যার জায়গায় আমি আবার পরিষ্কার করে বলতে চাই, যার জায়গায় ডিউটি করার কথা তার সেখানে ডিউটি করবে। এপিবিএন এর ডিউটি করার কথা বহিরাঙ্গনে একদম পরিষ্কার ভাষায় 2010-এ প্রধানমন্ত্রীর অফিস থেকে কিন্তু এই নির্দেশনা আছে